আসসালামু আলাইকুম। আমার মতো আপনারাও যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন এবং সিএসসি ডিপার্টমেন্টে আছেন, তাদের কাছে অ্যাকাউন্টিং এর ব্যাপারগুলো একেবারেই নতুন। আমি নিজেও অনেক সমস্যা ফেস করছি, তারপরে অনেক কিছু পড়ছি, জানছি, শিখছি। তো তাই আমি চেষ্টা করব আজকে অ্যাকাউন্টিং অর্থাৎ এসিটি 3 to 7 যে কোর্স আছে, সেই কোর্সের মিড পর্যন্ত অর্থাৎ লেজার পোস্টিং পর্যন্ত ব্যাপারগুলো আপনাদেরকে ওভারভিউ দিয়ে ঠিকমতো বুঝিয়ে দিতে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে এবং আমি চেষ্টা করছি এই ভিডিওতে সবকিছুই এমনভাবে কন্টেন্ট করার যাতে শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই আপনাদের মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে। আমি আশা করছি 80% মতো আপনাদের কভার হয়ে যাওয়ার কথা। তো চেষ্টা করব খুব ভালোভাবে এক্সপ্লেন করার। আর আমার খারাপ সাউন্ড সিস্টেমের জন্য আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিন। তাহলে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা দেখব। আমাদের এই ডেফিনেশনটা 1 মার্কের অথবা 2 মার্কের জন্য আসতে পারে। তো সিম্পল ডেফিনেশনটা হচ্ছে অ্যাকাউন্টিং কনসিস্ট অফ 3 বেসিক অ্যাক্টিভিটিস। ইট আইডেন্টিফাইস, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। তো এখানে 3টা অপারেশনের কথা বলা আছে। এটা আইডেন্টিফাই করে, রেকর্ড করে এবং কমিউনিকেট করে। কি কমিউনিকেট করে? ইকোনমিক ইভেন্টস, অর্থাৎ যে কোনো ইকোনমিক ইভেন্ট এরা প্রথমে অ্যাকাউন্টিং আইডেন্টিফাই করে, দেন সেই আইডেন্টিফাইড ইকোনমিক ইভেন্টগুলো রেকর্ড করে এবং সেগুলো কমিউনিকেট করে তাদের কাছে, কোনো অর্গানাইজেশনের ইন্টারেস্টেড ইউজার্সের কাছে, অর্থাৎ ইন্টারনাল অথবা এক্সটার্নাল ইউজার্সের কাছে। তো আমাদের কাছে যদি ফর্মুলা, আমাদের যদি ডেফিনেশন চাই তাহলে আমরা এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি। অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যানালাইজিং অ্যান্ড রিপোর্টিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস টু প্রোভাইড ইকোনমিক ইনফরমেশন ফর ইনফর্মড ডিসিশন মেকিং। তাহলে এটা প্রথমে রেকর্ড করবে, ক্লাসিফাই করবে, সামারাইজ করবে, দেন অ্যানালাইজ করে রিপোর্ট করবে এবং এটা ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। সো এটা আমাদের মুখস্থ করা লাগবে আর কি। এই ডেফিনেশনটা 1 মার্ক অথবা 2 মার্কের জন্য আসতে পারে। এরপরে আসতে পারে থিওরি হিসেবে ইউজার্স অফ অ্যাকাউন্টিং। আমাদের অ্যাকাউন্টিংয়ের যে ডেটাগুলো এগুলো কারা ইউজ করবে? তো ইউজার্স হচ্ছে 2 ধরনের। এক হচ্ছে ইন্টারনাল ইউজার্স আর হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কারা? Internal users of accounting information are the managers who plan, organize, and run a business. This include marketing manager, production supervisor, financial director, and company officer. অর্থাৎ যারা এই পোস্টে থাকে তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। ইন্টারনাল ইউজারদের আমরা খুব সহজেই জানতে পারি, তাদের মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে। এক হচ্ছে যারা কোনো কোম্পানি থেকে স্যালারি নেয়, অর্থাৎ যেসব যেসব এমপ্লয়ি অথবা ম্যানেজাররা কোম্পানি থেকে স্যালারি নিতেছে এবং হু মেক্স ডিসিশন, অর্থাৎ যারা স্যালারি নিতেছে প্লাস ডিসিশন মেকিংয়ে হেল্প করতেছে, তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার কারা? যারা হচ্ছে কোনো স্যালারি নেয় না, তারা যেমন ইনভেস্টর্স, ক্রেডিটর্স, এরা হচ্ছে এক্সটার্নাল ইউজার। তো এক্সটার্নাল ইউজার্স আর পিপল অর অর্গানাইজেশন আউটসাইড দ্য বিজনেস হু ইউজড ইট ফিনান্সিয়াল ইনফরমেশন টু মেক ডিসিশন অর ইভ্যালুয়েশন। অর্থাৎ ইন্টারনাল ইউজার্স হচ্ছে যারা কোনো কোম্পানির অভ্যন্তরে কাজ করতেছে প্লাস স্যালারি নিতেছে, আর এক্সটার্নাল ইউজার্স হচ্ছে ওই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো নিয়ে তারা ডিসাইড করতেছে যে তারা সেই অমুক কোম্পানিতে ইনভেস্ট করবে কি করবে না। তো এখানে বলছে 2 মোস্ট কমন টাইপ অফ এক্সটার্নাল ইউজার্স আর ইনভেস্টর্স অ্যান্ড ক্রেডিটর্স। ইনভেস্টর্স অর্থাৎ যারা আর কি ইনভেস্ট করবে। ইনভেস্টর্স ইউজ অ্যাকাউন্টিং ডেটা টু ডিসাইড টু পে, হোল্ড অর সেল ওনারশিপ শেয়ারস অফ আ কোম্পানি। আর ক্রেডিটর্স হচ্ছে ব্যাংকার্স আর সাপ্লায়ার্স, যাদের থেকে আমরা লোন নেই। তো ক্রেডিটর্স লাইক ব্যাংকার্স অ্যান্ড সাপ্লায়ার্স ইভালুয়েট দ্য রিস্ক অফ গ্রান্টিং অর লেন্ডিং মানি। অর্থাৎ অ্যাকাউন্টিং ডেটাগুলো ইউজ করে ক্রেডিটর্সরা ডিসিশন নিবে যে তারা আমাদেরকে লোন দিবে কি দিবে না। সো এই হচ্ছে ইন্টারনাল ইউজার আর এক্সটার্নাল ইউজার। যদি সামারি করি, ইন্টারনাল ইউজাররা হচ্ছে যারা হচ্ছে স্যালারি নেয়, আর এক্সটার্নাল ইউজাররা হচ্ছে স্যালারি নেয় না, তারা ইনভেস্ট করে অথবা আমাদেরকে লোন দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে ওনার তাহলে ইন্টারনাল ইউজার নাকি এক্সটার্নাল ইউজার? ওনার তো স্যালারি নেয় না। তো যদি ওনার ম্যানেজ করে, কন্ট্রোল করে আর বিজনেস রান করতে হেল্প করে, যদি অ্যাক্টিভ থাকে যদি আমাদের ওনার, তাহলে সেই হিসেবে হবে ইন্টারনাল ইউজার। আর ওনার যদি প্যাসিভ হয়, অর্থাৎ জাস্ট মানি ইনভেস্ট করে সে কোনো ডিসিশন মেকিংয়ে, ম্যানেজিংয়ে অথবা কন্ট্রোলিংয়ে কাজ করতেছে না, তাহলে সে হবে এক্সটার্নাল ইউজার। সো আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি অ্যাজাম্পশনস। অ্যাজাম্পশনস প্রোভাইড ফাউন্ডেশন ফর অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাজাম্পশনস অর্থাৎ ফাউন্ডেশন প্রোভাইড করে অ্যাকাউন্টিং প্রসেসগুলোর জন্য। তো অ্যাজাম্পশনস 2 ধরনের হতে পারে। মনিটারি ইউনিট অ্যাজাম্পশনস, অর্থাৎ যেখানে হচ্ছে টাকা নিয়ে হিসাব থাকবে, সব কিছু মানি দিয়ে রেকর্ড করা হবে। অনলি থিংস দ্যাট ক্যান বি মেজার্স ইন মানি আর রেকর্ডেড ইন অ্যাকাউন্টিং।
অর্থাৎ যেসব জিনিসপত্র টাকা দিয়ে আর কি হিসাব করা হবে সেগুলো হচ্ছে মনিটারি ইউনিট অ্যাজাম্পশনস। এক্সাম্পলস হচ্ছে $5,000 এর ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমাদের মনিটারি ইউনিট অ্যাজাম্পশনসের মধ্যে পড়বে। কিন্তু এমপ্লয়ি হ্যাপিনেস অর ব্র্যান্ড রিপুটেশন এগুলো হচ্ছে মনিটারি ইউনিট অ্যাজাম্পশনসের মধ্যে পড়বে না। অ্যাজাম্পশনসের এই থিওরিগুলো আমাদের 1-2 মার্কের জন্য আসলেও আসতে পারে, এই জন্য আমি এই ডকুমেন্টের মধ্যে ইনক্লুড করে রেখেছি। এরপরে আছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস। দ্য বিজনেস অ্যান্ড ওনার আর টু সেপারেট অ্যাকাউন্টিং আইডেন্টিটিস। অর্থাৎ ইকোনমিক এন্টিটিস অ্যাজাম্পশনস আমাদেরকে বলে যে বিজনেস অ্যান্ড দ্য ওনার, অর্থাৎ ওনারের পার্সোনাল যে উইথড্রয়িং অথবা ইনভেস্টমেন্ট এগুলো হচ্ছে এক ধরনের, আর বিজনেসের যে লেনদেন সেটা আরেক ধরনের। সো ওনার্স পার্সোনাল এক্সপেন্সেস লাইক রেন্ট, ফুড আর নট মিক্সড উইথ বিজনেস ট্রানজ্যাকশন। অর্থাৎ বিজনেস ট্রানজ্যাকশন হচ্ছে আরেক ধরনের, আর হচ্ছে ওনার্সের যে এক্সপেন্সেসগুলো যেরকম রেন্ট অথবা ফুড এগুলো হচ্ছে আরেক ধরনের। সো এই দুটাকে সেপারেট করে হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস। এক্সাম্পল, ইফ ওনার ইউজেস কোম্পানি মানি ফর পার্সোনাল ইউজ ইট ইজ রেকর্ডেড অ্যাজ ড্রয়িংস অথবা উইথড্রয়িংস। আমরা উইথড্র করি না, টাকা যে উইথড্র করি সে উইথড্র করাটাকেই আর কি ড্রয়িংস বলা হইতেছে এখানে। সো ওনার যদি কোনো টাকা পার্সোনাল ইউজের জন্য নেয় সেটা আমরা ড্রয়িংস হিসেবে করবো, সেটা এক্সপেন্স হিসেবে আইডেন্টিফাই করবো না। এক্সপেন্স হচ্ছে কোম্পানির খরচ আর ড্রয়িংস হইতেছে মালিকের নিজের খরচ পার্সোনাল ইউজেসের জন্য। সো আশা করি বুঝতে পারছেন অ্যাজাম্পশনস দুই ধরনের, মনিটারি আর ইকোনমিক। মনিটারিতে হচ্ছে ডিরেক্ট টাকার সাথে হিসাব থাকবে, আর ইকোনমিক হচ্ছে এই দুটো জিনিসকে সেপারেট করে, বিজনেস এবং ওনারকে সেপারেট করে হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস। তো এই ছিল আমাদের থিওরি পার্ট। এরপরে আমরা এরকম ফর্মুলা ইউজ করে করে টেবিল বানানো শিখবো। তো আমরা কি কি শিখবো আগে আমরা একটু দেখে নিই। আমরা হচ্ছে এক সেকেন্ড হয়ে গেল, আমরা হচ্ছে ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন শিখবো। এরপরে আইডেন্টিফাই করার পর সেগুলো টেবুলার সামারি বানানো শিখবো। এরপরে ব্যালেন্স শিট বানানো শিখবো, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বানানো শিখবো, ইনকাম স্টেটমেন্ট বানানো শিখবো। এবং এরপরে আমরা শিখবো হচ্ছে জার্নাল, আর তারপরে ফাইনালি শিখবো হচ্ছে লেজার। তো আমার এই ভিডিওতে আমি এই সব ব্যাপারগুলো কন্টেন্ট করব। তো সবার প্রথমে আমাদের ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করতে হবে। ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের ইকোনমিক্সের কিছু এলিমেন্টস আছে, যে এলিমেন্টসগুলো আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের আমাদের অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অর্থাৎ আমরা ফিউচারে যে কাজগুলো করব তার জন্য আমাদের অবশ্যই এই ফর্মুলাটা ইউজ হবে। তিনটা বেসিক এলিমেন্টস হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, আর বাকি দুটো এলিমেন্ট হচ্ছে এক্সপেন্স আর ইনকাম অথবা রেভিনিউ। এই পাঁচটা এলিমেন্ট দিয়ে আমাদের সব কিছু হিসাব করতে হবে। তো এই পাঁচটা এলিমেন্ট আইডেন্টিফাই আমরা ভালো করে করা শিখবো, যাতে আমরা বুঝতে পারি কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে। ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশনের জন্য আমাদের এই পাঁচটা এলিমেন্ট আইডেন্টিফিকেশন করা খুবই জরুরি। তো এক এক করে বলা যাক। তার আগে বলে নিই, অ্যাসেট, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এই তিনটা এলিমেন্ট নিয়ে আমরা বানাতে পারি হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি ইউজ হয়। আর ইনকাম স্টেটমেন্টের জন্য ইউজ হয় হচ্ছে এক্সপেন্স আর রেভিনিউ। অর্থাৎ এই দুটো এলিমেন্ট দিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারি। তো ব্যালেন্স শিটের জন্য আমাদের অ্যাসেট বলতে সেই সকল জিনিসগুলোকে বোঝানো হয় যেগুলো থেকে ফিউচারে বেনিফিট পাওয়া যাবে। কীরকম বেনিফিট? ফিউচার থেকে আমরা হয় টাকা পাবো অথবা সম্পদ পাবো। ওই টাকার মানে কোনো সম্পদ থেকে টাকার পরিমাণ অর্থিত ভ্যালু পাবো, সেই জিনিসগুলোকে বলা হয় অ্যাসেট। যেমন প্রপার্টি, প্ল্যান্টস, ইকুইপমেন্টস, লং টার্ম ইনভেস্টমেন্টস, ইনভেন্টরি বলতে যেখানে আমরা আমাদের সাপ্লাই বা অন্যান্য জিনিসপত্র যেগুলো জমা রাখতে পারি। তো এরকম যেসব জিনিসপত্র থেকে আমরা আমাদের কোম্পানি ফিউচারে বেনিফিট পাবে টাকা দিয়ে অথবা একটা ভ্যালু দিয়ে, সেগুলোকে আমরা বলি অ্যাসেট। তো এরপরে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল মানেটা হচ্ছে বাকি টাকা পাওয়া যাবে এরকম জিনিস। যেরকম আমরা কাউকে কোনো কিছু প্রোভাইড করছি কিন্তু টাকা নেই নাই, তার কাছে আমরা টাকা পাবো, এই টাকা পাওয়ার ব্যাপারটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। কোনো সার্ভিস আমরা কাউকে দিয়েছি, কোনো ডক্টর যদি কোনো পেশেন্টকে ফ্রিতে সার্ভিস দেয়, ফ্রিতে বলতে মানে বাকিতে সার্ভিস দেয়, সার্ভিস দিয়ে দিয়েছে কিন্তু এখনও টাকা নেয় নাই, টাকা পরে নিবে, তাহলে সেই টাকা পাওয়ার ব্যাপারটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমরা টাকা যদি বাকিতে পেয়ে থাকি, পরে টাকা পাবো, তাহলে সেই ব্যাপারটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। এরপরে ক্যাশ ইন ব্যাংক অথবা প্রিপেইড এক্সপেন্স, ভবিষ্যতে টাকা পাবো আর কি, এরকম এক্সপেন্সগুলোকে বলা হয় প্রিপেইড এক্সপেন্স। তারপরে হচ্ছে অ্যাক্রুড ইনকাম, অর্থাৎ বাকিতে টাকা বা সেবা দেয়া। এই যে আগে যেটা আমি বললাম যে কোনো ডাক্তার যদি পেশেন্টকে দিয়ে থাকে বাকিতে সেবা, তারপর ওখান থেকে যে ইনকামটা হবে সেটা হচ্ছে অ্যাক্রুড ইনকাম। তো এরকম মেইন কথা হচ্ছে যেটা থেকে আমরা ফিউচারে ইকোনমিক বেনিফিট পাবো সেগুলোই হচ্ছে অ্যাসেট।
এরপরে আমাদের হচ্ছে লায়াবিলিটিস বলতে বোঝায় অন্য পক্ষের ক্লেম, অর্থাৎ আমাদের কোম্পানিতে থার্ড পার্টির ক্লেম, আমাদের কোম্পানিতে থার্ড পার্টির যে কন্ট্রিবিউশন সেটাকে বলা হয় লায়াবিলিটিস। এটা হতে পারে কোনো লোন, অর্থাৎ আমি যদি কারো কাছে লোন নেই তাহলে সেই লোনের পরিমাণ টাকাটা আমাকে তাকে দিতে হবে, অর্থাৎ সেই লোনটা হচ্ছে থার্ড পার্টি ক্লেম করতেছে। তো এই জন্য এটা হচ্ছে লায়াবিলিটিস। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে বাকি টাকা দিতে হবে, অর্থাৎ কারো কাছে আমি টাকা বা সম্পদ নিয়েছি কিন্তু আমাদেরকে সেই টাকাটা পে করতে হবে ফিউচারে। এটা হচ্ছে থার্ড পার্টির ক্লেম, অন্য পক্ষের ক্লেম। তাহলে সেই ক্লেমটা হচ্ছে এই অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে আমাদের লায়াবিলিটিস। প্লাস হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স, অর্থাৎ বাকিতে আমরা কোনো সেবা নিয়েছি, অর্থাৎ আমরা যদি সেই পেশেন্টটা হই যে কোনো ডাক্তারের কাছ থেকে সেবা নিচ্ছি কিন্তু এখনও টাকা পে করি নাই, টাকা আমাদের পে করতে হবে, অর্থাৎ সেই টাকাটা থার্ড পার্টির ক্লেম। তো এরকম থার্ড পার্টির যত ক্লেম থাকবে সেগুলোকে আমরা বলতেছি লায়াবিলিটিস, অর্থাৎ লোন, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স, এগুলো সব হচ্ছে লায়াবিলিটিস। এরপরে আসি ওনার সিকিউরিটি। এখানে হচ্ছে মালিকের ক্লেম, অর্থাৎ আমার কোম্পানিতে মালিক যে ক্লেমগুলো করবে, মালিক যদি ইনভেস্টমেন্ট করে থাকে সেটা মালিকের ক্লেম, যে মালিক ইনভেস্ট করছে এটা মালিকের হক। তারপর হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ মালিক যে পরিমাণ টাকা নিয়ে কোম্পানি শুরু করছে। তারপর হচ্ছে রেভিনিউ, কোম্পানি থেকে যে পরিমাণ টাকা হচ্ছে আর্ন হবে, যে পরিমাণ টাকা ইনকাম হবে সেটাতে অবশ্যই মালিকের ক্লেম থাকবে, সেটা হচ্ছে ওনার সিকিউরিটি। এরপরে হচ্ছে উইথড্র, এই উইথড্রটাও হচ্ছে ওনার সিকিউরিটির মধ্যে পড়তেছে। তো আমরা শিখলাম অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। একটা জিনিস ভালো মতো দেখলে খেয়াল করবেন, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। কমন সেন্সও এটাই বলে, অ্যাসেট হচ্ছে আমাদের নিজেদের ক্লেম প্লাস হচ্ছে থার্ড পার্টির ক্লেম, অর্থাৎ নিজেদের সব ক্লেম, সম্পদ প্লাস টাকা প্লাস থার্ড পার্টির সম্পদ প্লাস টাকা, এই দুটো মিলেই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। অ্যাসেটের মধ্যে নিজেদের ক্লেমও থাকবে, থার্ড পার্টি ক্লেমও থাকবে। তো এই হচ্ছে অ্যাসেটস, লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি। আশা করি বুঝতে পারছেন। এখানে আরও ডিটেলসে বলা আছে যে কী কী অ্যাসেট হতে পারে, লায়াবিলিটিস হতে পারে, এক্সপেন্স, রেভিনিউ, ওনার সিকিউরিটি। তো এরপর আমরা ইনকাম স্টেটমেন্টের জন্য এক্সপেন্সে আসি। এক্সপেন্স হচ্ছে যা ব্যয় হয়, এক্সপেন্স নাম থেকে আমরা বুঝতে পারতেছি যা যা ব্যয় হয় সেগুলো হচ্ছে এক্সপেন্সের মধ্যে পড়বে। যেরকম স্যালারি, কোম্পানি হচ্ছে স্যালারি এমপ্লয়ীদেরকে দেয়, অর্থাৎ কোম্পানি থেকে স্যালারি বা যে ক্যাশ পরিমাণ টাকাটা চলে যায়, ব্যয় হয়, এই জন্য স্যালারি হচ্ছে এক্সপেন্সের মধ্যে পড়তেছে। এরপরে রেন্ট, আমরা যে ভাড়া দিই এটাও তো ক্যাশ থেকে চলে যায়, এক্সপেন্স বা খরচ হয়, এই জন্য এটা এক্সপেন্সের মধ্যে পড়তেছে। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অপচয় বা সম্পদের ব্যবহারজনিত ক্ষতি। কোনো সম্পদ আমি যখন, ধরে নেন আমি একটা চেয়ার কিনছি 5,000 টাকা দিয়ে, এটা 5 বছর ইউজ করব, তাহলে 1 বছর পরে ওটার ভ্যালু 1,000 টাকা কমে যাবে। অর্থাৎ 5 বছরের জন্য 5,000 টাকা ভ্যালু যদি আমি একটা চেয়ার কিনি, 1 বছর পর অটোমেটিক্যালি ওটার ভ্যালু 1,000 টাকা কমে যাওয়ার কথা, যেহেতু 1 বছর সময় পার হয়ে গিয়েছে। তো 1 বছরে যে 1,000 টাকাটা কমছে, এই 1,000 টাকাটা হচ্ছে অপচয়, অর্থাৎ সম্পদের ব্যবহার করার জন্য যে ক্ষতিটা হয়, যে ভ্যালুটা কমে যায়, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি ডেপ্রিসিয়েশন। তো এটাও আমাদের এক্সপেন্সের মধ্যে পড়বে। এরপর ফাইনাল যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে ইনকাম অথবা রেভিনিউ। ইনকাম বা রেভিনিউ একই কথা, অর্থাৎ যা আয় হয়, নাম থেকেই বোঝা যাচ্ছে। এটা সেলস রেভিনিউ হতে পারে, অর্থাৎ কোনো প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে যে রেভিনিউটা পাচ্ছি সেটা হতে পারে, সার্ভিস রেভিনিউ হতে পারে, কোনো সার্ভিস দেওয়ার জন্য আমরা যে ইনকামটা পাচ্ছি সেটা হতে পারে, কমিশন হতে পারে, ইন্টারেস্টও হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, এই 5টা এলিমেন্ট বোঝা আমাদের জন্য খুবই খুবই দরকারি, কারণ এই 5টা এলিমেন্ট আইডেন্টিফাই করলেই আমরা হচ্ছে ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করতে পারবো এবং আমাদের ফার্দার টেবিলগুলো বানাতে পারবো। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি ব্যাক করে আবার দেখে নেবেন। এখন ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশনের পালা। ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশনের জন্য আমরা 3টা স্টেপ ফলো করবো। ফার্স্ট অফ অল আমাদেরকে মিনিমাম 2টা পার্টি আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ লেনদেন যে করছে, যার সাথে লেনদেন হচ্ছে এরকম 2টো পার্টি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপর সেই পার্টিগুলোর ক্যাটাগরি আইডেন্টিফাই করতে হবে, সেগুলো অ্যাসেট নাকি লায়াবিলিটিস নাকি ওনার সিকিউরিটি, কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখতে হবে সেগুলো ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে। তো আমরা এই 3টা স্টেপ ফলো করার মাধ্যমে ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করব। তো এখানে বলে নেই, অ্যাসেটস আর এক্সপেন্স এই দুটো জিনিস যদি বেড়ে যায়, যদি ইনক্রিজ হয় তাহলে সেটা হবে ডেবিট, আর যদি কমে যায় সেটা হবে ক্রেডিট। এই যে এখানে আমি লিখে দিয়েছি, অ্যাসেট অথবা এক্সপেন্স, এই দুটো যদি ইনক্রিজ হয় অথবা বেড়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো ডেবিট, আর যদি কমে যায় সেটাকে আমরা বলবো ক্রেডিট। আর বাকি 3টা যে এলিমেন্ট আছে, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি আর রেভিনিউ, এই 3টা যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডেবিট, আর যদি বেড়ে যায় তাহলে বলবো ক্রেডিট, অর্থাৎ এটার উল্টো।
অ্যাসেট এক্সপেন্স, এগুলো হচ্ছে বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, রেভিনিউ, কমে গেলে ডেবিট, বেড়ে গেলে ক্রেডিট। এইটুকু আমাদেরকে মনে রাখা লাগবে। এটুকু যদি আমরা ঠিকঠাক মতো মনে রাখতে পারি তাহলে আমরা ফিউচারে ফার্দার অপারেশনগুলো করতে পারবো। এখানে দেয়া আছে, সো আপনারা এই জিনিসগুলো যেভাবে পারেন সেভাবে মনে রাখবেন। দ্য টার্ম ডেবিট ইন্ডিকেটস দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিট ইন্ডিকেটস দ্য রাইট সাইড। অর্থাৎ আমরা ডেবিটগুলো লেফট সাইডে রাখবো এবং ক্রেডিটগুলো রাইট সাইডে রাখবো। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, পরে যখন আসবে তখন বলছি। আর ডেবিটকে আইডেন্টিফাই করা হয় ডিআর দিয়ে, আর ক্রেডিটকে আইডেন্টিফাই করা হয় সিআর দিয়ে, শর্ট ফর্ম আর কি। সো আশা করি বুঝতে পারছেন। তো আমরা ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশনের জন্য যেটা বলছিলাম, প্রথমে দুইটা পার্টি আইডেন্টিফাই করবো, এরপরে ক্যাটাগরি, এরপরে ইনক্রিজ নাকি ডিক্রিজ। সো এখন এক্সাম্পল আসা যাক। তো এখানে বলছে জন রবিনসন ওপেন্স হার ওন ল অফিস অন July 1, 2020 during the first month of operation the following transaction occurred. তো আমাদের কোশ্চেনের মধ্যেও এরকম কয়েকটা ট্রানজেকশনের কথা দেয়া থাকবে। এখানে 8টা ট্রানজেকশনের জিনিস দেয়া আছে। এগুলো হচ্ছে একটা ডেট 1, 2, 3, 4, 5, 6 এরকম করে ডেট দেয়া থাকবে। এই ডেটে যে ট্রানজেকশনগুলো হয়েছে সেগুলো দেয়া থাকবে। আমাদের আইডেন্টিফাই করতে হবে এখান থেকে ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা। এই হচ্ছে আমাদের টাস্ক। তো এখন আমরা ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করা শিখবো। আমরা এটা শিখবো হচ্ছে টেবুলার সামারি করার মাধ্যমে, তাহলে আমাদের জন্য আইডেন্টিফাই করা সহজ হবে। তো টেবুলার সামারি অথবা ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন করার আগে আমাদের কিছু ব্যাপার জানা প্রয়োজন, সেগুলো আমি এখানে নোট করছি। এখানে আমি বলছি অ্যাকচুয়াল ক্যাশের সাথে রেভিনিউয়ের কোনো সম্পর্ক নাই। আমি কোনো প্রোডাক্ট বাকিতে যদি সেল করি, তাও যেই মুহূর্তে প্রোডাক্টটা সেল হয়েছে ওই মুহূর্তে সেলের যে ইনকাম সেটা রেভিনিউ হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ মনে করেন 2024 সালে কোনো প্রোডাক্ট 10,000 টাকা দিয়ে বাকিতে সেল হইলো এবং 2025 সালে এসে টাকাটা পে করা হলো, তাহলে আমি কোন সালটা লিখবো আমাদের রেভিনিউয়ে? আমরা অবশ্যই 2024 সাল লিখবো। রেভিনিউয়ের ডেট লেখার সময় আমরা 2024 লিখবো। অর্থাৎ যেই মুহূর্তে আমাদের প্রোডাক্টটা সেল হয়ে গেছে বা টাকা এখনও আমরা পাই নাই, তারপরেও আমরা সেটা রেভিনিউ হিসেবে তখনই কাউন্ট করব। তো রেভিনিউ আসার সাথে অথবা রেভিনিউ রেকর্ড করার সাথে লেখার সাথে আমাদের আসলে টাকা অ্যাকচুয়াল ক্যাশ আসার কোনো সম্পর্ক নাই। ফিজিক্যাল ক্যাশ আসতেও পারে, নাও আসতে পারে, বাট কোনো প্রোডাক্ট সেল হওয়ার সাথে সাথে সেটা আমরা রেভিনিউ হিসেবে কাউন্ট করে রেখে দিব। তাই ফিজিক্যাল ক্যাশ এখানে ম্যাটার করতেছে না। সেম হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রেও। আমার মনে করেন জানুয়ারিতে কোনো এমপ্লয়িকে 1,000 টাকা দেওয়ার কথা, কিন্তু আমি এখনও তাকে টাকা দেই নাই, কিন্তু তারপরও জানুয়ারি মাস আসার সাথে সাথে আমরা সেটা এক্সপেন্স হিসেবে কাউন্ট করব। তো এই হচ্ছে আমাদের হিসাব। আর নেট ইনকাম যদি বলি, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন আমাদের এই ফর্মুলা কাজে লাগবে। নেট ইনকাম হচ্ছে রেভিনিউ আর্নড মাইনাস এক্সপেন্স ইনকার। অর্থাৎ রেভিনিউ যেটা পাইছি সেখান থেকে আমরা খরচটা বাদ দিলে আমাদের নেট ইনকামটা পাবো। এইভাবে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, এটা আমি পরের ভিডিওতে দেখাই দিব। এরপর আমাদের ট্রানজ্যাকশন বোঝা লাগবে। ট্রানজ্যাকশন অর্থাৎ আদান প্রদান। তো আমাদের পরীক্ষা যেগুলো দেখা যাবে প্রত্যেকটাই ট্রানজ্যাকশন। সো এটা নিয়ে বেশি কথা বলার নেই এখানে। ওনার যা দিবে সেটা ক্যাপিটাল, যা নিয়ে নিবে সেটা উইথড্রয়াল। আমরা ফিউচারে এরকম কয়েকটা অপারেশন করব। তো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমাদের একটা জিনিস বোঝা লাগবে, এই সমান সমান ইকুয়ালের বাম পাশে প্লাস ডান পাশে অবশ্যই সমান সমান থাকবে প্রত্যেকটা লাইনে লাইনে। কেমন? মনে করেন ওনার্স 200 টাকা কন্ট্রিবিউট করছে, দিছে। সো 200 টাকা সে কন্ট্রিবিউট করছে। তো আমাদের এখানে অ্যাসেট মনে করেন আগে ছিল হচ্ছে 1,000, এর মধ্যে লায়াবিলিটি অর্থাৎ থার্ড পার্টির ক্লেম ছিল মনে করেন 400, প্লাস ওনার সিকিউরিটি ছিল 600। এটা ছিল আগে ছিল, প্লাস এখন হচ্ছে ওনার্স 200 টাকা কন্ট্রিবিউট করছে। তো 200 টাকা যেহেতু কন্ট্রিবিউট করছে, এখানে হচ্ছে অ্যাসেটে আমাদের 200 টাকা বাড়বে, প্লাস ওনার সিকিউরিটি অর্থাৎ যেহেতু 200 টাকা সে প্রোভাইড করছে, এই জন্য আমরা ওনার সিকিউরিটি সেকশনে 200 টাকা বাড়াই দিছি। কী জন্য বাড়াইছি? কারণ আমাদের এই সমান সমানের বাম পাশে প্লাস ডান পাশে অবশ্যই সমান সমান থাকা লাগবে। তো সমান করার জন্য আমরা অ্যাসেটে 200 টাকা প্লাস করছি আর ওনার সিকিউরিটিতেও 200 টাকা প্লাস করছি। সো আলটিমেটলি এখানেও 1200 টাকা হচ্ছে, এখানেও 1200 টাকা হচ্ছে, দুটা যোগ করে। তারপরে মনে করেন একজন টাকা পাবে, অ্যাকাউন্টস পেয়েবেল, তো তাকে 100 টাকা দিয়ে দিলাম। তো আগে আমাদের ছিল 1200 টাকা, আর এখন সেখান থেকে আমরা 100 টাকা দিয়ে দিলাম। এখন 100 টাকা যেহেতু দিয়ে দিলাম, কই থেকে দিছি? আমরা ক্যাশ থেকে দিছি, অবশ্যই অ্যাসেট থেকে দিছি। সো অ্যাসেট থেকে 100 টাকা কমে গেছে। সো ডান দিকে মিলানোর জন্য আমরা কি করব? আগে তো লায়াবিলিটিসে অর্থাৎ ধারে ছিল হচ্ছে 400 টাকা, 400 টাকা ধার ছিল, তার মধ্যে থেকে আমরা 100 টাকা দিয়ে দিছি, অর্থাৎ 100 টাকা ধার কমে গেছে না? তো এটা আমরা লায়াবিলিটিস থেকে বিয়োগ করে দিব। তাহলে সমান সমানের এ পাশেও -100, সমান সমানের ডান পাশে হচ্ছে -100। তো এই দুটো মিলে
কাটাকাটি হয়ে যাবে। তো আলটিমেটলি এখানেও 1100 টাকা থাকবে, প্লাস এখানেও হচ্ছে 1100 টাকা থাকবে। তো ফার্দার আমরা যতগুলো অপারেশনসই করব, আমরা সমান সমান ডান পাশে এবং বাম পাশে অবশ্যই সমান সমান করব। সো এভাবেই আমরা টেবুলার সামারি করব ফিউচারে। আমি আপনাদেরকে দেখাই। তো টেবুলার সামারি করার জন্য আমাদের কিছু একটা বড় ফর্মুলা ইউজ হবে। তো অ্যাসেটকে আমরা ভেঙে লিখতে পারি ক্যাশ প্লাস ইকুইপমেন্ট প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সাপ্লাই। টেবুলার সামারি করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে নিই, এই হচ্ছে টেবুলার সামারি। এখানে আমাদের যে ক্যাশ, রিসিভেবল, ইকুইপমেন্ট, পেয়েবেল এগুলো সব আর কি ফর্মুলা হিসেবে নোট করতে হবে। সো অ্যাসেটকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে হচ্ছে ক্যাশ প্লাস ইকুইপমেন্ট প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস সাপ্লাই। লাইবিলিটিসকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল প্লাস নোটস পেয়েবল। আর ওনার সিকিউরিটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি ক্যাপিটাল প্লাস ওনার সিকিউরিটি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তো এই টোটাল ফর্মুলাটাকে যদি আমরা আগের যে অ্যাকাউন্টস অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিকে যদি ভেঙে লিখি তাহলে আমাদের টোটাল ফর্মুলাটা হচ্ছে এই। তো এখন আমরা ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন শিখবো। তো আমি প্রথমে বলছিলাম ফাইন্ড টু পার্টিস অফ দ্য ট্রানজ্যাকশন, অর্থাৎ আমাদের ট্রানজ্যাকশনের মধ্যে মিনিমাম আমরা অ্যাটলিস্ট দুটো পার্টিকে আইডেন্টিফাই করব। এখানে যে টার্মগুলো আছে, এই যে ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এক্সপেন্স, তো এরকম আমরা দুটো পার্টিকে আইডেন্টিফাই করব। এরপরে ওগুলোর ক্যাটাগরি বের করব, অর্থাৎ সেগুলো এক্সপেন্সেস নাকি অ্যাকাউন্ট রিসিভেবল নাকি ওনার সিকিউরিটি, সেগুলো আমরা বের করব। এরপরে চেক করব যে সেগুলো ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। তাহলে চলুন শুরু করা যাক। তো আমাদের এরকম কিছু ট্রানজ্যাকশনস দেওয়া থাকবে। তো এগুলো থেকে আমাদেরকে ক্রেডিট ডেবিট আইডেন্টিফাই করতে হবে। তো শুরুতে হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি জোন ইনভেস্টেড 11,000 ইন ক্যাশ ইন দ্য ল প্র্যাকটিস। তাহলে ক্রেডিট ডেবিট আইডেন্টিফাই করতে আমরা কি করব? শুরুতে দুটো পার্টি আইডেন্টিফাই করব। এখানে দুটো পার্টি হিসেবে আমরা দেখতে পারতেছি যে 11,000 টাকা ক্যাশ ইনভেস্ট করছে। তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট, অর্থাৎ ক্যাশ একটা পার্টি হিসেবে কাউন্ট করবো আমরা এখানে। ক্যাশ অ্যাকাউন্টে একটা পার্টি নিব। এখন ক্যাশ যদি দিয়ে দেয়, এই যে আমরা যদি আমাদের টেবুলার সামারিটা দেখি, তার আগে বলে নিই এখানে কি করছে। টেবুলার সামারি শুরুতে আমাদেরকে এটা লেখা লাগে, সেটা হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ বেসিক যে ইকুয়েশনটা সেটা। এরপরে আমরা ভেঙে যে ইয়েটা দেখছিলাম, মানে এখানে কই গেল, এই যে এগুলোকে ভেঙে ভেঙে যে ইকুয়েশনটা লিখছিলাম সেগুলো লিখবো। অর্থাৎ অ্যাসেটের জায়গায় এই যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইকুইপমেন্ট এগুলো লিখলাম। লায়াবিলিটিসের জায়গায় নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এই দুটো লিখলাম। আর ওনার সিকিউরিটিতে ওনার্স ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স এগুলো লিখলাম। লেখার পরে এখন আমরা লাইন বাই লাইন মিলাবো। তাহলে জোন ইনভেস্টেড 11,000 ইন ক্যাশ, তাহলে সে 11,000 টাকা ক্যাশ দিছে, অর্থাৎ আমাদের ক্যাশ যোগ হয়েছে। আচ্ছা, আমরা ডেবিট ক্রেডিট আগে আইডেন্টিফাই করি। তাহলে এখানে একটা পাইলাম ক্যাশ, আর যেহেতু ক্যাশ দিচ্ছে তাহলে তার ক্যাপিটাল বেড়ে গেছে। ক্যাপিটাল, তাহলে আমরা ক্যাপিটাল হিসেবে আরেকটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে পারি। তো দুটা পার্টি আমাদের আইডেন্টিফাই হয়ে গেল, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন দেখবো আমরা কোনটা বাড়ছে। তো ক্যাশ অ্যাকাউন্ট ইনভেস্ট করার কারণে ক্যাশ বেড়ে গেছে, সো এখানে আমরা ক্যাশে প্লাস 11,000 টাকা লিখলাম। আর যেহেতু 11,000 টাকা জোন ইনভেস্ট করছে, তার ওনার সিকিউরিটি বেড়ে গেছে না, তার ক্লেইমটা তো বেড়ে গেছে। 11,000 টাকা ক্যাশ দিছে প্লাস তার যে ক্লেইম, অর্থাৎ ওনার সিকিউরিটিতে যে ক্লেইমটা সেটা বেড়ে গেছে। তাহলে আমরা সমান সমানের বাম পাশে রাখলাম হচ্ছে 11,000 আর ডান পাশেও রাখলাম 11,000। তাহলে ক্যাশে প্লাস 11,000 আর ক্যাপিটালে রাখলাম প্লাস 11,000, অর্থাৎ সমান সমানের ডানে বামে সমান হয়ে গেল। আর যদি আমরা ক্রেডিট ডেবিট আইডেন্টিফাই করতে যাই, তাহলে ক্যাশ যেহেতু এখানে বেড়ে গেছে, আমাদের কোম্পানিতে ক্যাশ বেড়ে গেছে না, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কেন ডেবিট? কারণ ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট। তো আমরা আগেই দেখছি অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ডেবিট। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টও বেড়ে গেছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে এখানে ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি যদি বাড়া যায় সেটাও আমাদের হচ্ছে ক্রেডিট। তো এইভাবে আমরা ডেবিট আর ক্রেডিট আইডেন্টিফাই করলাম। এরপরের ব্যাপারটা যদি দেখি, পেইড $80 ফর জুলাই রেন্ট অন অফিস স্পেস। তাহলে 800 টাকা হচ্ছে রেন্ট হিসেবে দিয়ে দিছে। তাহলে এখন আমাদের দুটা পার্টি আইডেন্টিফাই করতে হবে। একটা হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট হিসেবে আমরা করতে পারি। রেন্ট হচ্ছে এখানে এক্সপেন্স, অর্থাৎ এক্সপেন্স অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে 800 টাকা দিয়ে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? ক্যাশ থেকে।
তাহলে রেন্ট অর্থাৎ এক্সপেন্স অ্যাকাউন্ট একটা পাচ্ছি, আর একটা হচ্ছে ক্যাশ থেকে পাচ্ছি। তাহলে যেহেতু দিয়ে দিছে আমাদের 800 টাকা কমে যাবে না ক্যাশ থেকে? এই যে ক্যাশ থেকে 800 টাকা কমে গেছে। সো এটা এখন মেলানোর জন্য আমরা সমান সমানের ডান পাশে হচ্ছে এই যে এক্সপেন্স যে সেকশনটা আছে সেখান থেকেও 800 টাকা কমাই দিব। অর্থাৎ আগে হচ্ছে আমাদের 800 টাকা মানে 800 টাকার এক্সপেন্স ছিল যেটা দেওয়া হয়নি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তাহলে ক্যাশ থেকেও -800 হয়েছে আর এক্সপেন্সেও -800 হয়ে গেছে। তাহলে সমান সমানের বাম পাশেও -800, ডান পাশেও -800। সো টেবুলার সামারির ক্ষেত্রে আমরা প্রতিবার এরকম বাম ডান মিলাই যাব। তাহলে এখানে এই দুটো ইকুয়াল হয়ে গেল। আর যদি আমরা ডেবিট ক্রেডিটের কথা বলি, তাহলে এখানে রেন্ট অর্থাৎ হচ্ছে রেন্ট হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্স যদি এখানে এই যে রেন্ট হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স যেহেতু এটা কমে গেছে, তো কমে গেলে সেটাকে আমরা বলবো ডেবিট। মাইনাস হয়ে গেছে না এখান থেকে, এই যে এক্সপেন্স অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে না? সো এক্সপেন্স যদি এখানে মাইনাস হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো ডেবিট। আর ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু কমে গেছে, ক্যাশ থেকে তো 800 টাকা চলে গেছে, চলে যাওয়ার জন্য সেটাকে আমরা বলবো ক্রেডিট। এরপর 3 নম্বরে আসি। 3 নম্বরে হচ্ছে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট at $3000। এখন একটা জিনিস বোঝার আছে, যখন এরকম অন অ্যাকাউন্ট অন ক্রেডিট এরকম বলবে তার মানে হচ্ছে সেটা বাকিতে নেওয়া হয়েছে। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। যদি অন ক্যাশ বলে, এই যে ইন ক্যাশ যদি বলে, তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে ক্যাশে নেওয়া হয়েছে। যদি কোনো কিছু না বলা থাকে তাহলেও বুঝবো ক্যাশে নেওয়া হয়েছে। বাট যদি অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট বলা থাকে তাহলে তার মানে হচ্ছে সেটা বাকিতে নেওয়া হয়েছে। এরপর আমরা 3 তারিখের হিসাব দেখি। তাহলে এখানে কি হয়েছে আমরা দেখি। এখানে বলছে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট at $3000, অর্থাৎ বাকিতে 3000 টাকার ইকুইপমেন্ট নেওয়া হয়েছে। তাহলে ইকুইপমেন্ট আমাদের আসছে না। ইকুইপমেন্ট এখানে কি? ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট। অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে তাকে আমরা বলবো ডেবিট। তাহলে ইকুইপমেন্ট অ্যাকাউন্টে এখানে ডেবিট হিসেবে আসছে। এই যে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এরপর কিভাবে নেওয়া হয়েছে? ক্যাশে নেওয়া হয়েছে না বাকিতে নেওয়া হয়েছে? সো আমরা আগে একটা টার্ম শিখছিলাম না, মনে আছে? অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আমাদের এই টাকাটা দিতে হবে। তাহলে আমরা বাকিতে যেহেতু নিচ্ছি ইকুইপমেন্ট, তাহলে অবশ্যই আমাদের টাকাটা দিতে হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নামে আরেকটা পার্টি পাওয়া গেল। তো অ্যাকাউন্টস পেয়েবলে আমাদের 3000 টাকা যোগ হবে। সো অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায় তাকে আমরা কি বলতাম? তো তখন আমরা তাকে বলতাম ক্রেডিট। অর্থাৎ এখানে অ্যাসেট যেহেতু যোগ হয়েছে, অ্যাসেট বেড়ে গেলে আমরা তাকে বলতেছি ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু বেড়ে গেছে তাকে আমরা বলতেছি ক্রেডিট। আর টেবুলার সামারিতে আমরা এখানে কি করব? ইকুইপমেন্টে আমরা 3000 টাকা এখানে যোগ করে দিব। এই যে থার্ড ডেতে 3000 টাকা হচ্ছে ইকুইপমেন্টে যোগ হয়ে গেছে। আর অ্যাকাউন্টস পেয়েবল সেকশনে এখানেও আমাদের 3000 টাকা ধার যোগ হয়েছে, অর্থাৎ ধারের হিসাবে আমাদের 3000 টাকা অ্যাড হয়ে গেছে। এই অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে আমাদের কত টাকা দেওয়া লাগবে, কত টাকা ধার আছে টোটাল। তো এখানে 3000 টাকা অ্যাড হইলো না। এই 3000 টাকা যেহেতু বেড়ে গেছে, তো আমরা জানি লায়াবিলিটিস অথবা অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায় তাহলে তাকে আমরা বলি ক্রেডিট। এই যে আচ্ছা 6 তারিখে কি হয়েছে আমরা যদি দেখি, এখানে বলছে পারফর্ম লিগাল সার্ভিসেস ফর ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট at $2000, অর্থাৎ 2000 টাকা সার্ভিস পারফর্ম করা হয়েছে কোনো ক্লায়েন্টকে, কিন্তু বাকিতে করা হয়েছে। কিভাবে বুঝলাম? অন অ্যাকাউন্ট দেওয়া আছে। সো অন অ্যাকাউন্ট থাকলে আমরা বুঝবো বাকি, অর্থাৎ বাকিতে কোনো ক্লায়েন্টকে আমরা $2000 সমমূল্যের আমরা সার্ভিস দিচ্ছি, কিন্তু টাকাটা এখনো পাই নাই। তো আমরা অনেক আগে পড়ে আসছি যে যদি এরকম হয় যে সার্ভিস প্রোভাইড করে থাকি কিন্তু টাকাটা এখনো পাই নাই কিন্তু পাবো, সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা বুঝতেছি এখানে দুইটা পাওয়া গেল। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট যদি আমরা যদি টাকা পাই তাহলে সেই টাকাটা আমাদের কি হিসেবে যোগ হবে? ইনকাম হিসেবে, রেভিনিউ হিসেবে। তাহলে আমরা দুটো পার্টি এখানে পাইলাম, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। সো এখন অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাসেট, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ আমরা টাকাটা পাবো সেটা হচ্ছে অ্যাসেট। সো অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডেবিট। অর্থাৎ 6 নম্বরে আমরা যদি দেখি, এই যে 6 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে ডেবিট হিসেবে অ্যাড হচ্ছে, কারণ আমরা টাকাটা পাবো। তারপরে আরেকটা কি বললাম? আরেকটা হচ্ছে রেভিনিউ। সো রেভিনিউয়ে আমাদের হচ্ছে 2000 টাকা যোগ হয়েছে। আমরা কিন্তু টাকাটা এখনো পাই নাই, কিন্তু ওই যে আমি কনসেপ্টটা আগে বলছিলাম যে টাকা না পাইলেও আমরা সেটা রেভিনিউ হিসেবে কাউন্ট করব। টাকা পরে পাবো ওটা বাদ, কিন্তু যখন আমরা সার্ভিসটা দিয়ে দিছি সেই মুহূর্ত থেকে আমরা রেভিনিউ কাউন্ট করব। সো রেভিনিউয়ে আমাদের 2000 টাকা যোগ হবে। সো আমরা যদি আমাদের টেবুলার সামারিটা দেখি, অ্যাকাউন্ট রিসিভেবলে 2000 টাকা যোগ হয়েছে সমান সমানের এ পাশে, প্লাস হচ্ছে রেভিনিউয়ে আমাদের 2000 টাকা যোগ হয়েছে, অর্থাৎ সমান সমানের বাম পাশে প্লাস ডান পাশে সমান সমান হয়ে গেছে। তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ অর্থাৎ হচ্ছে ওনার সিকিউরিটি যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে বলি ক্রেডিট।
তাহলে অ্যাসেট বেড়ে গেছে এই জন্য ডেবিট, আর ওনার্স ইকুইটি বেড়ে গেছে এই জন্য ক্রেডিট। তখন 7 নম্বরে আসি। পেইড মান্থলি এক্সপেন্সেস, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস at $500, ইউটিলিটিস $300 and advertising at $100। তাহলে আমরা মান্থলি এক্সপেন্স যেগুলো ছিল সেগুলো পে করে ফেলছি। 500 + 300 আর এক হচ্ছে 100। তাহলে 500 300 800, 800 আর 100 900। তো 900 টাকা আমরা দিয়ে দিছি। এখানে কি বলছে, অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট কিচ্ছু বলে নাই, তার মানে অবশ্যই আমরা ক্যাশ থেকে পে করছি। তাহলে আমাদের রেন্ট অ্যাকাউন্টে এত টাকা হচ্ছে, এই যে এখানে যদি বলি এক্সপেন্স কোথায়, এই যে এক্সপেন্স এই টাকাগুলো মাইনাস করে ফেলছে, আর ক্যাশ থেকেও এই টাকাগুলো মাইনাস করে গেছে, কারণ ক্যাশ থেকে তো এই টাকাগুলো চলে গেছে আমাদের টেবুলার সামারিতে। 500 300 100 এগুলো টাকা চলে গেছে না, সো এই জন্য এগুলো ক্যাশে মাইনাস হয়ে গেছে। আর সমান সমান এর পাশে মিলানোর জন্য এক্সপেন্স থেকে এই টাকাগুলো মাইনাস হয়ে গেছে, অর্থাৎ আমাদের এক্সপেন্স দেয়া লাগতো এই যে টাকাগুলো সেগুলো আমরা দিয়ে দিছি। তাহলে সমান সমানের এ পাশে বামে আর ডানে সেগুলো মিলে গেল, অর্থাৎ টেবুলার সামারি ডান হয়ে গেল। আর যদি ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে বলি তাহলে হচ্ছে ক্যাশ যেহেতু কমে গেছে, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট কমে গেলে আমরা সেটাকে কি বলবো, অ্যাসেট কমে গেলে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট। এই যে 7 নম্বরে ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু কমে গেছে, অ্যাসেট কমে গেছে, এই জন্য আমরা তাকে বলতেছি ক্রেডিট। আর বাকি এক্সপেন্সগুলো যেহেতু হয়ে গেছে, কমে গেছে, সেগুলোকে আমরা বলতেছি ডেবিট। অর্থাৎ এক্সপেন্স যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলি ডেবিট। ফাইনালি 8 নাম্বার যদি বলি, জন উইথড্র $1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ 1000 টাকা উইথড্র করছে। উইথড্র যেহেতু করছে অর্থাৎ ক্যাশ থেকে কমে গেছে, তাহলে হচ্ছে আমরা ক্যাশ অর্থাৎ অ্যাসেট কমে গেলে আমরা সেটাকে কি বলি, কমে গেলে সেটাকে বলি আমরা ক্রেডিট। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টে এখানে হচ্ছে ক্রেডিট। আর ড্রয়িংস অর্থাৎ উইথড্র যেহেতু করছে, ড্রয়িংস বেড়ে গেছে এই জন্য আমরা সেটাকে বলতেছি, কমে গেছে এই জন্য আমরা সেটা বলতেছি ডেবিট। এই যে এখান থেকে আমরা 1000 টাকা কমায় দেবো টেবুলার সামারিতে, আর এখান থেকে ওই যে ড্রয়িংসে হচ্ছে আমরা 1000 টাকা কমায় দিব, সমান সমান এপাশে সমান সমান হয়ে গেল। সো টেবুলার সামারির রুলটা হচ্ছে যে আমরা আমাদের ট্রানজ্যাকশনগুলো এমনভাবে নোট করব যেন এপাশে প্লাস এপাশে হচ্ছে সমান সমান থাকে। প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এইভাবে সমান সমান মিলাই করছি। করার পরে আমাদের কাজ হচ্ছে এই ক্যাশে যত কিছু আছে এই প্লাস মাইনাস সব কিছু আমরা যোগ করব। অ্যাকাউন্ট রিসিভেবলে যা আছে তা যোগ বিয়োগ করবো, ইকুইপমেন্টে যা আছে সব যোগ বিয়োগ করবো, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন যোগ বিয়োগ করবো। করে আমরা অ্যাসেটের টোটাল সেকশনটা যোগ করব, আর লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি টোটাল সেকশনটা যোগ করে এটা মিলাবো যে এ পাশে আর এ পাশে সমান সমান আছে, এখানেও 15,500 এখানেও 15,500। সো একই সাথে আমাদের টেবুলার সামারিটাও হয়ে গেল আর ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশনও হয়ে গেল। আমরা কিন্তু টেবুলার সামারি না করে ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করতে পারি, কিন্তু আমি টেবুলার সামারিতে বললাম যাতে আর কি বুঝতে সুবিধা হয়। প্রথমবার আমার এভাবে বুঝতে সুবিধা হয়েছিল, এই জন্য আপনাদেরকে এভাবে বললাম। এরপরে আমরা যদি আরও কিছু হার্ড এক্সাম্পলের দিকে যাই তাহলে আমরা দেখব এখানে পারচেস গুডস ফর টাকা 5,000, পেইড টাকা 3,000 ইন ক্যাশ অ্যান্ড দ্য রেস্ট অন ক্রেডিট। অর্থাৎ আমরা হচ্ছে 5,000 টাকার জিনিস নিচ্ছি, তার মধ্যে 3,000 টাকা দিয়েছি, আর বাকি টাকা হচ্ছে আমরা বাকি রাখছি। তাহলে এখানে যদি আমাদের ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করতে বলে তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল এখানে আমরা দুটো অথবা তার বেশি পার্টি করব, আইডেন্টিফাই করবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুডস ফর 5,000 অর্থাৎ ইকুইপমেন্ট আমাদের অ্যাড হচ্ছে, ইকুইপমেন্ট নিতেছি আমরা। তো ইকুইপমেন্ট আমাদের কি ছিল, ইকুইপমেন্ট হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে একটা পাইলাম। আর সেকেন্ড হইতেছে এখান থেকে আমরা কিছু টাকা দিছি, যেহেতু টাকা দিচ্ছি সো এটা একটা ক্যাশ, অর্থাৎ আরেকটা অ্যাকাউন্ট পাইলাম, ইকুইপমেন্ট পাইলাম, ক্যাশ পাইলাম, আর হচ্ছে কিছু টাকা বাকি রাখছি অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা 3টা পাইলাম, একটা হচ্ছে ইকুইপমেন্ট, আরেকটা হচ্ছে ক্যাশ, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট বেড়ে গেছে। অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো, অ্যাসেট বেড়ে গেলে সেটা হচ্ছে ডেবিট, অর্থাৎ গুডস অ্যাকাউন্ট অথবা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, অথবা যেটাই বলি এখানে আমরা পারচেস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, পারচেস অ্যাকাউন্ট এখানে হচ্ছে ডেবিট যেহেতু সেটা বেড়ে গেছে। তারপরে পেইড টাকা 3,000 অর্থাৎ 3,000 টাকা হচ্ছে কমে গেছে, তাহলে ক্যাশ যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো ক্রেডিট। এই যে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু এখানে বেড়ে গেছে, তো অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেলে সেটাকে আমরা বলবো ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। পরের এক্সাম্পলটা যদি দেখি, যদি বলি 10 নাম্বারটা লাস্টটা যদি আমি বলি তাহলে এখানে হচ্ছে বট অফিস ফার্নিচার
টাকা 6,000 পেইড ইন হাফ ইন ক্যাশ অ্যান্ড হাফ ইন ইউজিং নোট পেয়েবল। অর্থাৎ 6,000 টাকা আমরা ফার্নিচার নিছি, তার মধ্যে অর্ধেক টাকা দিছি, অর্ধেক টাকা দিই নাই। তো যদি আমরা পার্টি এখানে আইডেন্টিফাই করি তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট আসবে, কারণ এখানে ফার্নিচার অ্যাড হয়েছে। আমাদের অ্যাসেট যদি অ্যাড হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ডেবিট। তারপরে হচ্ছে ক্যাশ অর্ধেক চলে গেছে, ক্যাশ যেহেতু চলে গেছে সেটাকে আমরা বলবো ক্রেডিট। আর অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু আবার বেড়ে গেছে, সো অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেলে সেটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো ক্রেডিট। তো আশা করি আপনারা এইভাবে সবগুলোই করতে পারবেন। আমাদের কাজ হচ্ছে এরকম আমাদের ট্রানজ্যাকশন দেওয়া থাকবে, সেই ট্রানজ্যাকশনগুলো থেকে আমরা হচ্ছে 2টা অথবা তার থেকে বেশি পার্টি আইডেন্টিফাই করব, করার পরে দেখবো সেটা বাড়ছে নাকি কমছে। তারপরে হচ্ছে সেটা ডেবিট অথবা ক্রেডিট আইডেন্টিফাই করব। আর এর মাধ্যমেই আমরা টেবুলার সামারিও করতে পারবো। এখানেও আমি একটা এক্সাম্পল দিচ্ছি টেবুলার সামারিয়ার, আপনারা বোঝার জন্য আমার এই খাতার এক্সাম্পলটাও দেখতে পারেন। এখানেও খুব সহজভাবে আর কি এক্সপ্লেন করা আছে যে কিভাবে আমি কি করলাম। তো আমাদের তো এভাবে আমাদের ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন গেল, প্লাস হচ্ছে টেবুলার সামারি করাও আমরা শিখলাম। তো এরপরে আমরা শিখবো হচ্ছে ব্যালেন্স শিট করা। তো টেবুলার সামারি করে ফেললে ব্যালেন্স শিট করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ব্যালেন্স শিটে আমরা করব কি, শুধুমাত্র অ্যাসেটগুলো একপাশে রেখে যোগ করব, প্লাস হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিগুলো যেগুলো আছে সেগুলো একপাশে রেখে যোগ করে মিলাবো যে অ্যাসেটের পরিমাণটা আর হচ্ছে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটির যোগফলটা সমান কিনা। এই যে নিচে আমাদের যে যোগফলগুলো আছে, ক্যাশের টোটাল যোগফলটা এটা না 10,500, প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল টোটাল যোগফল এটা না 2,000, প্লাস ইকুইপমেন্টের টোটাল যোগফল হচ্ছে 3,000। তাহলে 10,500 প্লাস 2,000 প্লাস 3,000 এগুলোই আমরা আমাদের এখানে লেখা লাগবে ব্যালেন্স শিটে। এই যে ক্যাশ হচ্ছে 10,500, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা পাইছি 2,000, আর ইকুইপমেন্টে আমরা পাইছি 3,000। অর্থাৎ টোটাল অ্যাসেটের ভ্যালু হচ্ছে আমাদের 15,500। এরপরে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আমাদের করা লাগবে। সো লায়াবিলিটি সেকশনের মধ্যে আমাদের কি ছিল, লায়াবিলিটি সেকশনের মধ্যে আমাদের নোটস পেয়েবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ছিল। তো এখানে হচ্ছে 700 প্লাস 3,000, তো এটা আমরা যোগ করলাম। এই যে কই গেল, এই যে 700 প্লাস 3,000 এখানে যোগ করলাম, প্লাস হচ্ছে আমরা বাকি চারটাও যোগ করব ওনার সিকিউরিটির মধ্যে। এই যে 11,000 প্লাস 1,000 প্লাস 11,000 মাইনাস 1,000 প্লাস 3,500 মাইনাস 1,700, এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 11,800। এই তো 3,700 প্লাস 11,800 যোগ করলে আমরা পাচ্ছি 15,500। এই তো এখানে একটা জিনিস আমি সহজে বলে দিই। তো মাঝে মাঝে এরকম হবে যে আমাদের হয়তো কোশ্চেনের মধ্যে নোটস পেয়েবল দেওয়া থাকতে পারে, যখন আমরা ব্যাংক থেকে কোনো কিছু নিব, অর্থাৎ ব্যাংক থেকে যখন টাকা ধার নিব কিন্তু আমাদের দিতে হবে, সেটাকে আমরা বলি নোট পেয়েবল। তো কিছু কিছু টার্ম হয়তো বা কোনো সাপ্লাই থাকতে পারে, নাও থাকতে পারে। সো আমরা সেফ থাকার জন্য এই টেবিলটা ইউজ করতে পারি। এই টেবিলের মধ্যে সব কিছুই আছে। তো আমরা অ্যাসেটে 4টা রাখবো, ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই। লাইবিলিটিসের মধ্যে রাখবো আমরা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর নোট পেয়েবল। আর ওনার সিকিউরিটির মধ্যে রাখবো ক্যাপিটাল, রেভিনিউ, মাইনাস এক্সপেন্স, মাইনাস উইথড্র। তাহলে আপনাদের করতে সুবিধা হবে। সো পরীক্ষার খাতায় আমিও এই টেবিলটাই ফলো করে করব। এখন নোটস পেয়েবল থাকলে থাকলো, না থাকলে না থাকলো। যদি আমাদের কোশ্চেনের মধ্যে কোনো নোটস পেয়েবলের ট্রানজ্যাকশন না দেওয়া থাকে তাহলে আমরা এই টোটাল লাইনটাই পুরো খালি রাখবো, কিন্তু লিখবো সবগুলোই সময় বাঁচানোর জন্য। তো এভাবে করে সব, এখানে অবশ্যই আমি নিচে লাইনগুলো যোগ করি নাই, আপনারা যোগ করে নেবেন অবশ্যই। সো লাইন বাই লাইন এরকম যোগ করার পরে আমাদের টোটাল যে ভ্যালুটা আসবে এখানে আসছে 30,700। সেইভাবে আপনাদের মিলে যাবে। আমি আপনাদেরকে বলছিলাম যে সমান সমানের বাম পাশে ডান পাশে আমাদের কাটাকাটি করা লাগবে। মাঝে মাঝে এমন হতে পারে যে সমান সমানের বামে অথবা ডানেই প্লাস মাইনাস করে আমরা কাটাকাটি করতে পারি। কীরকম, এখানে দেখেন 2 তারিখে বলছে কালেক্টেড 1,300 অন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলে 1,300 টাকা আমরা তুলে ফেলছি, তাই না? তাহলে এখন এখানে একটা ব্যাপার কি, আমাদের তো মিলাইতে হবে। তাহলে আমাদের 1,300 টাকা ক্যাশের যোগ হয়েছে, 1,300 টাকা ক্যাশের যোগ হয়েছে, অ্যাসেট বেড়ে গেছে। তাহলে আমরা ক্যাশে প্লাস 1,300 লিখলাম, আর অ্যাকাউন্ট রিসিভেবলে 1,300 মাইনাস করে দিলাম। তাহলে কিন্তু আমাদের সমান সমানের এই পাশে যাওয়াই লাগতেছে না। অর্থাৎ আমাদের কখনো কখনো এমনও হতে পারে যে আমরা সমানের এই পাশে অর্থাৎ অ্যাসেটের মধ্যেই প্লাস মাইনাস করে আমরা মিলাই দিতে পারি। তো সবসময় যে সমানের বামে আর ডানেই যোগ বিয়োগ করে মেলাবো এমনটা হবে না, বাট মাঝে মাঝে বামে অথবা ডানে যে কোনো একদিকেও প্লাস মাইনাস করে 0 হতে পারে। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আরেকটা লাস্ট এক্সাম্পল দিই। এখানে বলছে যে আর্নড রেভিনিউ 7,800 টাকা রেভিনিউ করছি, তার মধ্যে হচ্ছে 2,500 টাকা ক্যাশে পাইছি, আর বাকি টাকা হচ্ছে বাকিতে আছে। এরকম থাকবে। মাঝে মাঝে আমাদের টোটাল অ্যামাউন্টটা নাও বলে দেখা থাকতে পারে, তখন আমরা করবো কি, রেভিনিউ 7,800 টাকা, তা 7,800 টাকা আমাদের রেভিনিউ হিসেবে
হয়েছে, অর্থাৎ 7,800 টাকা হয়ে গেল। এই যে 7,800 টাকা রেভিনিউ হিসেবে আমরা যোগ করে দিলাম। এখন 7,800 টাকার মধ্যে আমাদের ক্যাশ আসছে হচ্ছে 2,500 টাকা, অর্থাৎ 2,000, এই 7,800 টাকার মধ্যে 2,500 টাকা হিসেবে আমরা ক্যাশে যোগ করলাম। আমরা কিন্তু টোটাল 7,800ই ক্যাশে যোগ করিনি। 7,800 টাকার মধ্যে আমাদের 2,500 টাকা ক্যাশ যেহেতু আসছে, এটা আমরা ক্যাশে যোগ করলাম। এখন 7,800 থেকে 2,500 বাদ দিলে যেটা থাকে সেটা আমরা যোগ করবো অ্যাকাউন্টস রিসিভেবলে, অর্থাৎ এই টাকাটা আমরা এখনো পাই নাই, এই টাকাটা আমরা পাবো। তো কখনো যদি এরকম থাকে যে আমাদের রেভিনিউর টাকা দেয়া আছে, কত টাকা পাইছি দেয়া আছে, আর বলছে বাকি টাকা আমরা পরে পাবো, তখন আমরা এখান থেকে এটা মাইনাস করে অ্যাকাউন্টস রিসিভেবলে সেই জিনিসটা যোগ করে মানে লিখে দিব। তো কখনো কখনো এরকম ট্রিকি কোশ্চেনও থাকতে পারে, ডিরেক্ট অ্যামাউন্টটা না বলতে পারে, তখন আমাদের যোগ বিয়োগ করা লাগবে আর কি। আশা করি বুঝতে পারছেন। সো এরকম করেই আমাদের টেবুলার সামারি টোটালটাই আমরা কমপ্লিট করতে পারবো। টেবুলার সামারি করার জন্য আমাদের ক্রেডিট ডেবিট করা লাগবে না। যদি ট্রানজ্যাকশন দেওয়া থাকে তাহলে ডিরেক্ট আমরা এই টেবিলটা করলে এখান থেকে আমাদের যে মার্কস থাকে সেটা পেতে পারি। তাহলে আমাদের ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন প্লাস টেবুলার সামারি করা শেষ। ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন করা শেষ, টেবুলার সামারি করা শেষ, ব্যালেন্স শিটও দেখাইছি। এরপরে দেখাবো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। আচ্ছা, ব্যালেন্স শিট করার পরে আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পারি। ব্যালেন্স শিট করার পরেই আমাদের ওনার সিকিউরিটি করতে একটু প্রবলেমই হবে, তো ব্যালেন্স শিটের পরে আমরা আগে ইনকাম স্টেটমেন্টটা করে নিই। সো ইনকাম স্টেটমেন্ট করাটাও খুব সহজ। তো আমি আগেই বলছিলাম যে ইনকাম স্টেটমেন্টের সূত্রটা কি ছিল। ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের লাগে হচ্ছে রেভিনিউ আর এক্সপেন্স। সো এখানে আমরা যদি টেবিলটা দেখি তাহলে রেভিনিউ এর সেকশনে আমরা এখানে 3,500 টাকা অ্যাড করছিলাম। এই যে রেভিনিউ এর সেকশনে আমরা 3,500 টাকা রাখছিলাম। সো রেভিনিউ এর আমরা লিখবো 3,500, সার্ভিস রেভিনিউ 3,500। তারপরে আমরা আমাদের টোটাল এক্সপেন্সগুলো যোগ করব। তো টোটাল এক্সপেন্সগুলো যদি যোগ করি, রেন্ট এক্সপেন্স, স্যালারিজ, ইউটিলিটিস, অ্যাডভার্টাইজ, এই যে এখানে যে এক্সপেন্সগুলো আছে আর কি, এই 800, 500, 300, 100 এই টোটাল এক্সপেন্সগুলো আমরা যোগ করব। এই যে যোগ করার পরে আমরা পাইলাম হচ্ছে 1,700। তাহলে আমরা টোটাল যে টাকাটা জেনারেট করছি সেই টাকাটা থেকে আমরা টোটাল যে টাকাটা খরচ করছি সেটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে নেট ইনকাম। এই নেট ইনকামের যে টেবিলটা, এটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ আমাদের টোটাল টাকাটা যে আর্ন হয়েছে সেখান থেকে টোটাল টাকা খরচ হওয়ার পর আমাদের যে টাকাটা বাকি থাকতেছে সেটা আমাদের নেট ইনকাম। সো এখন আমরা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বের করব। সো আমরা নেট ইনকাম পাইছি। সো আগেই আমরা ইনভেস্ট করছিলাম 11,000 টাকা। এই যে একদম শুরুতে আমরা 11,000 টাকা ইনভেস্ট করছিলাম। এখন আমাদের নেট ইনকাম হচ্ছে 1,800, যেটা আমরা থেকে পাইছি। এই যে 11,000 টাকা ইনভেস্ট করছি আর টোটাল হচ্ছে আমরা আর্ন করছি হচ্ছে 1,800 টাকা। তো এই দুটো আমরা যোগ করব, যোগ করে আমরা পেলাম 12,800। এর মধ্যে থেকে আমরা তুলছি কত টাকা মনে আছে? এখানে উইথড্র করা হয়েছিল টাকা। এই যে ড্রয়িংস 1,000 টাকা তুলে ফেলছে ওনার। তাহলে ওনারের টোটাল টাকা হয়েছিল হচ্ছে 12,800 টাকা টোটাল ক্লেইম ছিল ওনারের, সেখান থেকে 1,000 টাকা তুলে ফেলছে। তাহলে থাকে কত? 11,800। অর্থাৎ ওনারের টোটাল ক্লেইম হচ্ছে 11,800 টাকা। তো এভাবেই আমরা ব্যালেন্স শিট বের করতে পারি। সেখান থেকে আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বের করতে পারি, আর ইনকাম স্টেটমেন্ট থেকে ওনার সিকিউরিটি স্টেটমেন্টও বের করতে পারি। এই তো। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন, টেবুলার সামারি, ব্যালেন্স শিট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট সবই শিখে ফেলছি। এখন শুধু বাকি আছে জার্নাল আর লেজার। তো জার্নাল করা খুবই সহজ। এখানে কিছু থিওরি দেওয়া আছে, আমি এটা বই থেকে ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে এখানে বসাই দিছি। এক সেকেন্ড। এই যে আমাদের এরকম কিছু ট্রানজ্যাকশন দেওয়া থাকবে। তো সেই ট্রানজ্যাকশন থেকে আমাদের প্রথমে হচ্ছে জার্নাল বের করতে হবে। জার্নাল বের করে সেখান থেকে আমরা লেজার বের করব। সো এরকম স্টেটমেন্ট থেকে জার্নাল বের করার জন্য আমরা এই ফরম্যাটটা ইউজ করব। শুরুতে হচ্ছে জার্নাল, অর্থাৎ আমাদের বলা হচ্ছে জাবেদা। তো আমরা হয়তো যারা অ্যাকাউন্টিংয়ে পড়ে বা যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদের থেকে জাবেদা শুনে আসছি এই ওয়ার্ডটা। তো এখন আমরা জাবেদা করব।
জাবেদা হচ্ছে জেনারেল জার্নাল। তো প্রথমে আমরা XYZ কোম্পানির নাম লিখলাম, তারপরে মাসের নাম লিখলাম, বছর কোনটা সেটা লিখলাম, এরপর আমরা শুরু করলাম। তো সবার প্রথমে আমরা ডেট দিব, তারপর হচ্ছে পার্টিকুলার নামে একটা সেকশন রাখবো, তারপর হচ্ছে ডেবিট সেকশন রাখবো, ক্রেডিট সেকশন রাখবো। তো বেসিক্যালি জার্নালে আমাদের কাজ সেম, ওই ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন শিখে আসছিলাম আমরা এতক্ষণ, সেই ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশনই আমরা হচ্ছে এখানে করব, এখানে লিখবো, সেটাই আমরা বলতেছি জার্নাল। তো আমাদের ফার্স্ট কাজ কি ছিল, দুটো অ্যাকাউন্ট বের করা। সো এখানে আমরা দুটো অ্যাকাউন্ট যদি বের করি তাহলে আমাদের প্রথমে আসতেছে ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা ক্যাশ যেহেতু ইনভেস্ট করছি, ক্যাশ অ্যাকাউন্ট হিসেবে রাখলাম হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট একটা পাইলাম। আরেকটা এখানে কি রাখছি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ ক্যাশে আমরা যদি কোনো টাকা ইনভেস্ট করি সেই টাকাটা আমরা টেবুলার সামারিতে কোথায় অ্যাড করতাম, ক্যাপিটালে অ্যাড করতাম, অর্থাৎ ক্যাশে টাকা অ্যাড হইলে সেই টাকাটা ক্যাপিটালেও অ্যাড করতাম সমান সমানে মিলানোর জন্য। তাহলে আমরা দু টাকা পাইলাম, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট, ক্যাশ অ্যাকাউন্টের টাকা যেহেতু বেড়ে গেছে তাহলে সেটা হচ্ছে আমাদের ডেবিট। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডেট দিছি, এখানে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করছি, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন ক্যাশ অ্যাকাউন্টে যেহেতু টাকাটা অ্যাড হয়েছে, অর্থাৎ অ্যাসেটে যদি টাকা বেড়ে যায় সেটা হচ্ছে ডেবিট, তাহলে ডেবিট সেকশনে আমরা সেই টাকাটা রাখছি। আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে টাকা হচ্ছে বেড়ে গেছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের কি ছিল, এটা হচ্ছে ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট সেকশনে আমরা এটা রাখছি। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টের লেভেলে আমরা রাখছি হচ্ছে ডেবিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ইয়েতে রাখছি হচ্ছে ক্রেডিট। এরপর পরেরটাতে আসি, পরেরটাতে হচ্ছে পারচেস আ ভ্যান, টাকা 60,000 ইন ক্যাশ। সো এখানেও আমাদের দুটো অ্যাকাউন্ট বের করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যেহেতু ইন ক্যাশ আছে অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট অবশ্যই একটা থাকবে। তো আরেকটা আমরা বের করলাম, এখানে হচ্ছে ভ্যান অ্যাকাউন্ট। আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি, আমরা পারচেস অ্যাকাউন্ট নাম দিতে পারতাম। সো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি ভ্যান অ্যাকাউন্ট হিসেবে নাম দিছি। তো যেহেতু ক্যাশ চলে গেছে, ক্যাশ অর্থাৎ অ্যাসেট চলে গেছে, অ্যাসেট চলে গেলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এখানে ক্রেডিট, আর ভ্যান অ্যাকাউন্টটা হচ্ছে ডেবিট। যেহেতু ইকুইপমেন্ট আসছে, ভ্যান একটা ইকুইপমেন্ট না, ইকুইপমেন্ট যদি বেড়ে যায় অর্থাৎ অ্যাসেট বেড়ে গেলে সেটাকে আমরা বলবো ডেবিট। তো এখানে একটা ট্রিক আমি ইউজ করছি যে ডেবিটগুলোকে উপরে রাখছি আর ক্রেডিটগুলোকে নিচে রাখছি সবসময়, যাতে একটা নির্দিষ্ট ফর্মেটে থাকে। সো ভ্যান অ্যাকাউন্ট যেহেতু ডেবিট এটাকে উপরে রাখছি 60,000, আর ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু ক্রেডিট, ক্রেডিটটাকে নিচে রাখছি। পরেরটাতে আসি, এখানে বলছে রেন্ট পেইড ইন ক্যাশ টাকা 5,000, অর্থাৎ 5,000 টাকা রেন্ট পেইড করা হয়েছে। তাহলে ক্যাশ, আরেকটা আমরা যদি এখন দুটো পার্টি ইয়ে করি তাহলে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট পাইলাম, আরেকটা হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট পাইলাম। তাহলে ক্যাশ যেহেতু চলে গেছে, ক্যাশ চলে গেলে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি ক্রেডিট। আর রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট থেকেও টাকাটা মানে যাওয়ার কথা ছিল, রেন্ট বাকি ছিল, তো আমরা সেটাকে দিয়ে দিচ্ছি। রেন্ট যেহেতু কমে গেছে সেটাকে আমরা কি বলি, এক্সপেন্স যদি কমে যায় তাহলে আমরা সেটাকে বলি ডেবিট। তাহলে রেন্ট অ্যাকাউন্টকে আমরা রাখবো উপরে, এই যে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এখানে 5,000 টাকা লিখলাম, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এখানে 5,000 টাকা লিখলাম। অর্থাৎ ডেবিট সেকশনে রেন্টের ইয়ে রাখলাম, ক্রেডিট সেকশনে ক্যাশেরটা রাখলাম। এরপর একটা যদি বলি, এটা হচ্ছে 9 তারিখ। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ডেটগুলো কিন্তু সিকোয়েন্স হয়ে যায় নাই, 1, 2, 5, 9 এভাবে আছে। সো আপনাদের কোশ্চেনে যেভাবে থাকবে আপনারা সেভাবে লিখবেন। সো 9 তারিখে পারচেস সাপ্লাইস টাকা 500 অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে কিন্তু করছে। তাহলে এখানে সাপ্লাই অ্যাকাউন্ট হিসেবে আমরা রাখতে পারি অথবা পারচেস অ্যাকাউন্ট হিসেবে রাখতে পারি। তো আমি পারচেস অ্যাকাউন্ট হিসেবে রাখলাম একটা। তো একটা জিনিস আমরা পারচেস করছি, আমাদের অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেলে সেটা হচ্ছে আমাদের ডেবিট। তাহলে ডেবিটে আমরা 500 অ্যাড করবো, আর যেহেতু আমরা বাকিতে নিছি, সো বাকি অর্থাৎ এক্সপেন্স যদি বেড়ে যায় সেটাকে আমরা বলবো ক্রেডিট। তাহলে আমাদের পারচেস অ্যাকাউন্ট হচ্ছে 500, এটা হচ্ছে ডেবিট। এই যে পারচেস অ্যাকাউন্ট, সরি এখানে 500 লিখছি না, একটু টাইপিং মিস্টেক করছে হয়তো। সো এখানে 500, এক সেকেন্ড, না ঠিক আছে, এই যে 500 এটা হচ্ছে ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবলে যেহেতু ওটা বেড়ে গেছে, অ্যাকাউন্টস পে প্লাস এক্সপেন্স যদি বেড়ে যায় সেটাকে আমরা বলবো ক্রেডিট। আচ্ছা, ক্রেডিট। ফাইনালি আরেকটা দেখাই আপনাদেরকে, পারচেস গুডস এর টাকা 50,000 ইন ক্যাশ, অর্থাৎ আমরা গুডস নিচ্ছি, অর্থাৎ পারচেস অ্যাকাউন্টে আমাদের একটা জিনিস অ্যাড হয়েছে। সো পারচেস অ্যাকাউন্ট এখানে ডেবিট, আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট, যেহেতু ক্যাশ আছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে কি সোল টাকা 50,000 ইন ক্যাশ, অর্থাৎ 15,000 টাকা আমরা একটা জিনিস বেচে দিছি, সেটা হচ্ছে ইন ক্যাশ অর্থাৎ ক্যাশে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট বেড়ে গেছে, এটা হচ্ছে ক্রেডিট, আর সোল্ড
সোলটাকে আমরা কি নামে রাখছি, এটা হচ্ছে রেভিনিউ, যেহেতু বিক্রি করে ফেলছি সেটা আমাদের রেভিনিউ হিসেবে অ্যাড হবে। সো ক্যাশ টাকা যেহেতু বেড়ে গেছে সেটা হচ্ছে আমাদের ডেবিট, আর যেহেতু রেভিনিউ বেড়ে গেছে, রেভিনিউটা হচ্ছে ওনার সিকিউরিটি, এটা যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে ক্রেডিট হিসেবে আইডেন্টিফাই করি। সো আমাদের বেসিক্যালি কাজটা হচ্ছে এটাই, নির্দিষ্ট ডেট দেওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে ডেবিট আর ক্রেডিটটা আইডেন্টিফাই করা। এখন আমরা জার্নাল শিখে ফেললাম, এরপরে আমরা আসবো হচ্ছে লেজারে। ফাইনালি এটা করলে আমাদের সব টপিক শেষ। তাহলে ফার্স্ট লেজার আর জার্নাল অনেকটা সেম সেম, এখানেও আমরা সেম সেকশনগুলোই রাখবো, ডেট রাখবো, পার্টিকুলার রাখবো, ডেবিট রাখবো, ক্রেডিট রাখবো, শুধুমাত্র একটা এক্সট্রা সেকশন অ্যাড হবে, সেটা হচ্ছে ব্যালেন্স। এই যে যদি আপনাদেরকে দেখাই, এই যে ডেট, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট, আর একটা এক্সট্রা সেকশন সেটা হচ্ছে ব্যালেন্স। আর এখানে যেরকম দুটা দুটা করে রাখতাম সেখানে এরকম দুটা রাখবো না, সেখানে একটা একটা করে রাখবো। লেজার বানানোর মূল কাজটা, লেজার বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো অ্যাকাউন্ট বের করছি না, এই যে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ভ্যান অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, সাপ্লাই অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট। তো এরকম প্রত্যেকটা অ্যাকাউন্টের টোটাল যোগফলটা আমরা বের করি হচ্ছে লেজারে। অর্থাৎ দেখেন, এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট, এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট, এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট, এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট, এই সবগুলা ক্যাশ অ্যাকাউন্টের টোটাল যোগফলটা আমরা বের করবো হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের লেজারে। এই যে ক্যাশ অ্যাকাউন্টের লেজারে যতগুলো ক্যাশ অ্যাকাউন্টের লেনদেন আছে সবগুলো আমরা যোগ করব। সেরকম ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজারে শুধুমাত্র ক্যাপিটাল অ্যাকাউন্টের যতগুলো লেজার আছে সেগুলো যোগ করবো। এখানে যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট একবারই আছে, আর তো নাই, এই জন্য শুধু একবার রাখছি। তারপরে ভ্যান অ্যাকাউন্টও একবারই আছে, সেটাও একবার রাখছি। রেন্ট অ্যাকাউন্ট একবার আছে, একবার রাখছি। কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট এখানে কতবার আছে? 1 2 3 4 5, 5বার ক্যাশ অ্যাকাউন্ট আছে। অর্থাৎ টোটাল যতগুলো থাকবে ততগুলোকে আমরা যোগ করব। কিভাবে করব? ওই সেমভাবেই যদি আমরা জার্নাল করে থাকি তাহলে আমাদের লেজার করা খুবই সহজ। সো ফার্স্ট অফ অল আমরা প্রথমে ডেট দিব, 1 নম্বর ডেট দিলাম। ডেট দেওয়ার পর এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে, সেটা এটা ডেবিট হিসেবে হচ্ছে 2 লাখ টাকা। সো প্রথমে আমরা হচ্ছে ডেবিটে লিখি, ডেবিট সেকশনে 2000 টাকা লিখলাম। এখন একটা ব্যাপার, এই পার্টিকুলার সেকশনে আমরা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে যেটা আছে সেটা লিখবো। আবার বুঝেন, ডেট লিখলাম, ডেবিট সেকশন যদি থাকে ডেবিট সেকশনে লিখবো, যদি ক্রেডিট সেকশনে থাকে লেজারে ক্রেডিট সেকশনে লিখবো। আর পার্টিকুলার সেকশনে লেখার সময় আমরা যে অ্যাকাউন্টে লেজার করব সেই অ্যাকাউন্টের অপোজিটে যেটা আছে, যেহেতু আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্ট করতেছি, ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো আমরা লেজারে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো। কি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছি। পরেরটা যদি বলি তাহলে হয়তো আরও বেটার বুঝবেন। সেকেন্ড ক্যাশ অ্যাকাউন্ট আছে হচ্ছে এখানে। সো আমরা প্রথমে ডেট দিব, তারপরে ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্রেডিট হিসেবে যোগ হয়েছে। সো ক্যাশ অ্যাকাউন্ট 2 নাম্বার ডেটে হচ্ছে ক্রেডিট সেকশনে আমরা লিখবো হচ্ছে 60,000 টাকা। এই যে ক্রেডিট সেকশনে 60,000 টাকা লিখছি না, আর পার্টিকুলার সেকশনে কোনটা লিখবো? ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি আছে? ভ্যান অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে যেটা থাকবে ভ্যান অ্যাকাউন্ট, সেই ভ্যান অ্যাকাউন্টটা লিখবো হচ্ছে 2 নাম্বার ডেটে। আর আরেকটা জিনিস, এখানে ব্যালেন্স সি করার সময় যতগুলো ডেবিট হবে আমরা সেগুলোকে যোগ করব আর ক্রেডিটগুলোকে বিয়োগ করব। এখন 2 লাখ টাকা, তো ব্যালেন্স আমাদের এখানে 2 লাখ টাকা অ্যাড করলাম। এরপরে ক্রেডিট হয়েছে, ক্রেডিট হইলে আমরা কী করব? বিয়োগ করব। অর্থাৎ 2 লাখ টাকা থেকে 60,000 টাকা বিয়োগ যাবে, তাহলে আমরা পাইলাম 1,40,000। এবার পরেরটাতে আসি। তারপরে বলছে রেন্ট পেইড ইন ক্যাশ, আমরা তো জার্নাল করে ফেলছি আগেই। এই যে ক্যাশ অ্যাকাউন্ট আরেকটা পাইলাম, তাহলে এটার ডেট হচ্ছে 5। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডেট দিলাম। সেকেন্ড হইতেছে আমাদের এটা ডেবিট নাকি ক্রেডিট সেটা লিখবো। যে ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্রেডিট। আশা করি বুঝছেন যে ক্যাশ অ্যাকাউন্ট এটা ক্রেডিট সেকশন যেহেতু আছে, ক্রেডিট সেকশনে আমরা এখানে যে 5,000 টাকা লিখলাম। আর ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি আছে? রেন্ট অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা লিখবো রেন্ট অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পারছেন। আর এখানে ব্যালেন্স লেখার সময় 1,40,000 থেকে আমরা 5,000 টাকা বিয়োগ করে দিব, তাহলে হচ্ছে 1,35,000। পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে এই যে 10 তারিখে, তাহলে আমরা প্রথমে তারিখটা লিখবো। তারপরে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হিসেবে আসছে আরও 50,000 টাকা ক্রেডিট, তাহলে এখানে 50,000 টাকা ক্রেডিট হিসেবে রাখলাম। আর অপোজিটে কি আছে এটার? পারচেস অ্যাকাউন্ট, তাহলে এখানে আমরা লিখবো পারচেস অ্যাকাউন্ট পার্টিকুলার সেকশনে। আর যেহেতু এটা ক্রেডিট, তাহলে 1,35,000 থেকে
50,000 টাকা বাদ দিয়ে দিছি। ফাইনালি ক্যাশ অ্যাকাউন্ট আরেকটা পাইছি। প্রথমে আমরা ডেট দিব 11, তারপরে এটা হচ্ছে এখানে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট হিসেবে আছে, ডেবিট সেকশন আছে না, সো আমরা 15,000 টাকা হচ্ছে ডেবিট সেকশনে লিখবো। ডেবিট সেকশনে লিখলাম, লেখার পরে ক্যাশ অ্যাকাউন্টের অপোজিটে কি আছে, রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা লিখবো রেভিনিউ অ্যাকাউন্ট। লিখে যেহেতু এটা ডেবিট, তাহলে 85,000 টাকার সাথে 15,000 টাকা যোগ করে দিব, তাহলে এটা হচ্ছে 1,00,000 টাকা। তো আলটিমেটলি আমাদের সব মানে কেনা বেচা করার পর, লেনদেন করার পর আলটিমেটলি আমাদের ব্যালেন্স হতেছে 1,00,000 টাকা। এটা ডেবিট নাকি ক্রেডিট সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। সো প্রথমে দেখেন আমাদের কাছে 2,00,000 টাকা ছিল, সব কিছু খরচ করার পর আলটিমেটলি আমাদের কাছে থাকতেছে 1,00,000 টাকা। তো এখানে ডেবিটটা বেশি না, সো ডেবিটটা যদি বেশি হয় তাহলে আমরা এখানে লিখবো ডিআর, অর্থাৎ ডেবিট। যদি ক্রেডিট বেশি হয়, যেরকম নিচে এখানে ক্রেডিট বেশি হয়েছে এখানে লিখবো ক্রেডিট, এখানেও ডেবিট বেশি হয়েছে এখানে লিখছে ডিআর, এখানেও ডেবিট বেশি এখানে ডিআর। যদি বাই এনি চান্স এরকম হইতো যে আমাদের ডেবিট শুরুতে ছিল মনে করেন 2,00,000 আর আমাদের ক্রেডিট টোটাল সব কিছু মিলাই টিলাই সব হয়ে গেছে 4,00,000, আপনারা দেখলেই বুঝবেন যে যত টাকা ছিল তার থেকে বেশি খরচ হয়ে গেছে। তাহলে তখন আমরা এখানে লিখবো ক্রেডিট, এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই লিখবো আর ব্র্যাকেটে লিখে দেবো ক্রেডিট অ্যাকাউন্ট। এই তো ক্যাপিটালও সেভাবেই করছি। এই যে ক্যাপিটালের লেজার যখন আমরা করব ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো ক্যাপিটালের অপোজিটে আছে ক্যাশ অ্যাকাউন্ট, শুরুতে ক্যাপিটালে এটা হচ্ছে ক্রেডিট হিসেবে আছে। সো ক্যাপিটালে এখানে ক্রেডিট সেকশনে আমরা লিখছি হচ্ছে 20,000 টাকা। আপনারা অবশ্যই উপরে নামগুলো দিবেন, এই যে ডেট, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, এগুলো উপরে লিখে দিবেন। আমি একটু আলসামি করে আর কি লিখি নেই। তো ক্রেডিট সেকশনে এত টাকা রাখলাম, আর ক্যাপিটালের অপোজিটে কি ছিল, অপোজিটে ছিল ক্যাশ অ্যাকাউন্ট, তো পার্টিকুলারলি আমরা ক্যাশ লিখলাম, আর এটা যেহেতু আর কিছু নাই এই জন্য এটা ক্রেডিট হিসেবে রাখলাম। সো আশা করি কোশ্চেনে এরকম বলে দিবে আমাদের যে কোন অ্যাকাউন্টের লেজার করা লাগবে, তো সেই অ্যাকাউন্ট হিসেবে আমরা এরকম লেজার করব, বা সব করা লাগবে সবগুলোই করব, যেটাই হোক উল্লেখ করে বলে দেবে। সো আলটিমেটলি আমরা সব কিছুই শিখে ফেলছি। এখানে আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, এটা হচ্ছে বই থেকে নেওয়া এক্সাম্পল। সো আপনারা যদি আমার এই ডকুমেন্টটা চান তাহলে আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। সো আলটিমেটলি আমরা ক্রেডিট ডেবিট আইডেন্টিফিকেশন শিখছি, টেবুলার সামারি শিখছি, ব্যালেন্স শিট শিখছি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট শিখছি, ইনকাম স্টেটমেন্ট বানানো শিখছি, জার্নালও শিখলাম, লেজারও শিখলাম। তো মোটামুটি সব টপিকই ভালো মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক হেল্প হবে এটার উপর। আমি যদি কোথাও ভুল করে থাকি অবশ্যই আমাকে আমার ভুলটা ধরাই দিবেন। আর যদি কোনো টপিক আমাদের অ্যাড হয় তাহলে সেই টপিকের উপরেও পরবর্তীতে কোনো ভিডিও বানায় ফেলবো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো সাজেশন দেওয়া থাকলে অবশ্যই আমাকে দিবেন। থ্যাংক ইউ।